তার ছেলে স্কুলে গিয়ে কি শিখলো, বাংলাদেশে কি হচ্ছে, কবর থেকে উঠিয়ে লাশ পেটানো হচ্ছে, এইটা তার কাছে কোনো ব্যাপারই না। তার কাছে ব্যাপার হচ্ছে পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আদার দাম কত। এতগুলা খাবে, সকালবেলাতে গিয়ে এতগুলা হাঁকবে এবং পরে পরে খালি ঘুমাবে। এই হচ্ছে বাংলাদেশিদের জীবন। যদিও বাংলাদেশ এখন যেই মুহূর্তে চলছে, যেভাবে চলছে, এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। আমার এই আজকের জীবন পর্যন্ত আমি যদি আমার বিস্ময়ের ক্রমানুযায়ী নিজেকে সাজানোর চেষ্টা করি, অর্থাৎ আমি কি দেখে বিস্মিত হয়েছি, এগুলোর যদি টপ চার্ট করতে যাই, তাহলে আজকে বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দে ঘটে যাওয়া যে ঘটনাটি, যে একটি লাশকে কবর থেকে তুলে পেটানো হচ্ছে এবং সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘটনাটি আমার জীবনে অন্যতম একটি বিস্ময়কর ঘটনা। আমি এই পৃথিবীতে বহু দেশে গেছি, বহু মানুষের সাথে মিশেছি, বহু স্থানে গেছি, বিচিত্র সব জিনিসপত্রের সাথে আমার দেখা হয়েছে। তবে যদি আমার এই বিস্ময়ের ক্রমানুযায়ী সেট করা হয়, তাহলে আজকের এই ঘটনাটা টপ 5-এ, অর্থাৎ একদম চূড়ান্ত 1 থেকে 5-এর মধ্যে থাকবে। যদিও বাংলাদেশ এখন যেই মুহূর্তে চলছে, যেভাবে চলছে, এটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। বিস্মিত হতে হতে হয়তো বা মানে এটা কোনটা ছেড়ে কোনটা হবে, কিন্তু আজকের ঘটনাটা ভয়ঙ্কর। ভয়ঙ্করটা এমন যে নূর ইসলাম ওরফে এলাকাতে তাকে নুরা পাগলা বলে ডাকতো, সেই ভদ্রলোক একটু আধ্যাত্মিক টাইপের মানুষ। তার নিজেই তার একটা দরবার শরীফ ছিল, তিনি আধ্যাত্মিক যারা একটু শরীয়ত তরিকত একটু ধরনের আধ্যাত্মিকতার জগতের ধর্মগুলোকে পালন করেন, দেখেন একটু সুফিস্ট টাইপের ভদ্রলোক ওরকমই ছিলেন। বেঁচে থাকা অবস্থাতে তার নিজেরই একটা দরবার শরীফ ছিল। তিনি মৃত, তিনি আজকে যখন মারা গেলেন, তখন তার ভক্তকুল তার নামাজে জানাজা পড়েছেন, এলাকাবাসীও তার নামাজে জানাজা পড়েছেন। ভালো, তাকে যখন কবর দেওয়া হয়েছে, তার যে ভক্তকুল, সেই ভক্তকুল তার এই কবরকে ঘিরে শ্রদ্ধা জ্ঞাপনের অংশ হিসেবে তার এই কবরটাকে শ্রদ্ধার একটা স্থান হিসেবে চিহ্নিত করতে চেয়েছে। তার ভক্তরা সেখানে তার আরাধনা করবে, তার কথা বলবে, তার স্মৃতিচারণ করবে, যেটা বাংলাদেশের মাজারগুলোতে হয়। বাংলাদেশের মাজার সম্পর্কে একটা ধারণা আছে যে মাজারে গিয়ে মনে হয় মানুষ ওই মাজারকেই গড মনে করে, আল্লাহ মনে করে, উইচ ইজ নট কারেক্ট। মাজারে যারা যান, তারা যেটা মনে করেন যে এই মানুষগুলো আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ ছিলেন, তাদের উসিলাতে আল্লাহ হয়তো বা তার মনের মনোবাঞ্ছনা পূর্ণ করবে। হোয়াট এভার যেটা করেছে, সেটা হচ্ছে যে এই নূর ইসলাম ভদ্রলোকের লাশটাকে কবর থেকে তুলেছে, তুলে সেই লাশকে অমানবিক ভাবে, আমরা দেখেছি কফিনটাকে এইভাবে দেওয়ার পরে লাশ মাথাটা কাত হয়ে গেছে, তাকে পেটাচ্ছে, তাকে ঘিরে বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দিচ্ছে যে আল্লাহ সর্বশক্তিমান। তারা আল্লাহকেও আসলে ওইখানে অপমান করেছে। এটা আল্লাহর সৃষ্টি, একটা ক্রিয়েচার, একজন জীব, একজন মানুষ, তাকে কবর থেকে তুলে নিয়ে এই মৃত লাশকে পেটাচ্ছে। আপনারা আপনাদের এই জীবনে, অর্থাৎ আজকে 5ই সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের জীবনে যা কিছু দেখেছেন, যেই ভয়ঙ্কর বা যেই ট্রমাটাইজড ঘটনাগুলোর মুখোমুখি হয়েছেন, যে বিস্ময়ের মুখোমুখি হয়েছেন, আপনারা একটু আপনাদের মেমোরি রিফ্রেশ করে দেখেন তো, এই জীবনে আপনারা কোনোদিন এমন কোনো ঘটনার সামনে এসেছেন কিনা যেখানে লাশ উত্তোলন করে সে লাশকে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। তিনি একজন মুসলিম ছিলেন, তার ধর্ম তো ছিল। আর যদি নাও থাকে, ধরা যাক না, একটা লাশকে তুলে নিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাকে টর্চার করা হচ্ছে, এই টাইপের মেন্টালিটির মানুষগুলো আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। তারাও হয়তো আপনার মতো এরকম বাজার করে, সদাই করে, তারাও এরকম ঘুরে ফিরে সাধারণ মানুষের মতো। ক্ষেত্র বিশেষ বা সিচুয়েশন বিশেষে আপনারা যখন এই মানুষগুলোর মুখোমুখি হন, আপনারা তখন বিস্ময়ে প্রশ্ন করেন না যে এই লোকটাকে তো আমি গতকালকে দেখেছি হেঁটে যাচ্ছে, অর্থাৎ আপনিও ধরতে পারেন নাই। 5ই অগাস্টের পর এই ধরনের ভয়ঙ্কর, বিকৃত, নোংরা মানসিকতার লোকগুলো আমাদের সামনে যেভাবে ভুস করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা কেন হয়েছে জানেন? কারণ এরা এখন জেনে গেছে যে বাংলাদেশে আদতে কোনো সরকার নেই,
কোনো নির্বাচিত কেউ নেই, যাকে ইচ্ছে তাকে আপনি 10 জন এক হয়ে মারতে পারবেন, খুন করতে পারবেন। গিয়ে খালি বললেই হবে সে ফ্যাসিস্ট, গিয়ে খালি বললেই হবে এই লোক বা এই লোকের বাবা বা দাদা বা চাচা বা 14 পুরুষ আওয়ামী লীগ করতো বা এই টাইপের। নুরুল ইসলামের ক্ষেত্রে এমন ঘটেনি, নুরুল ইসলামের ক্ষেত্রে পুরো ব্যাপারটা হয়েছে অন্যরকম। কিন্তু ঘটনাটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে 10-12 জন লোক একসাথে হয়ে যে কোনো কিছু খালি হই হই রই রই করলে এটা হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে এই দেশের যারা আইন শৃঙ্খলাতে নিয়োজিত আছে তারা কোথায়? ভাবতে অবাক লাগে যে এই অবৈধ ইউনুস এরা আবার বিবৃতি দিচ্ছে নিন্দা জানিয়ে। এরা এই ক্ষমতা দখল করে কয়দিন আগে আপনার দেখেছেন আপনারা নিশ্চয়ই যে ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। এই যে নুরুল হক নূরকে পেটানো হচ্ছে, এই নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল সে বিবৃতি দিচ্ছে, দুঃখ প্রকাশ করছে যে এই যে একের পর এক ঘটনা ঘটছে। জাতীয় পার্টির অফিস আজকে আবার দ্বিতীয় দফাতে ভাঙছে, অমুক জায়গাতে গিয়ে অ্যাটাক করা হচ্ছে, তমুক জায়গাতে গিয়ে ভাঙছে। আজকে একটা জায়গাতে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রোগ্রাম হবে, সেটিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আবৃত্তির একটা দল গঠন করা হয়েছে, শব্দ সুধা, জাস্ট অনলাইনে দেখলাম, বলা হচ্ছে যে এরা ফ্যাসিবাদের দোসর, বন্ধ করে দাও। অর্থাৎ আবৃত্তি, গান, রবীন্দ্রনাথ, কবিতা পাঠ, নাটক এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক যেমন আমরা দেখেছি আইএস, ইসলামিক স্টেট যেটা আছে, উগ্রবাদী তালেবানরা যেটা করেছে সেইটা। বাংলাদেশের মানুষ খুব নীরবে এগুলো দেখে যাচ্ছে, কারণ তার কাছে মরিচের দাম কত হলো, পেঁয়াজের দাম কত হলো, আলুর দাম কত হলো, এইটা খুবই ইম্পর্টেন্ট। তার ছেলে স্কুলে গিয়ে কি শিখলো, বাংলাদেশে কি হচ্ছে, কবর থেকে উঠিয়ে লাশ পেটানো হচ্ছে, এইটা তার কাছে কোনো ব্যাপারই না। তার কাছে ব্যাপার হচ্ছে পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আদার দাম কত। এতগুলা খাবে, সকালবেলাতে গিয়ে এতগুলা হাঁকবে এবং পরে পরে খালি ঘুমাবে। এই হচ্ছে বাংলাদেশিদের জীবন। ভাবতে পারেন যে একটা কবর থেকে একটা লাশ উঠিয়ে পেটাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, এবং এটা আমরা দেখছি, এবং এইটা এই বাংলাদেশে হচ্ছে। আপনি এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন যেখানে আপনি মরেও নিরাপদ না। এই হচ্ছে ইউনুসের এই দখলদার, এই টোকাই জঙ্গিদের আন্ডারে আপনার জীবন। অধ্যাপক ইউনুসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না মব সন্ত্রাস থেকে। 5 সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতার দাবি করা মব সন্ত্রাসীরা। রাতে অবশ্য অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে আবারও সেই একই ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে সেই একই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানো হয়েছে। বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। অধ্যাপক ইউনুসের দপ্তরের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন এটা বিবৃতিতান্ত্রিক ইন্তিরিম সরকার। এই বিবৃতি দেওয়ার আগে অধ্যাপক ইউনুসের সমর্থকরা ঢাকায় আর এক দফা তাণ্ডব চালিয়েছে। ঢাকায় আর এক নুরুল হক নূরের সমর্থকরা পুড়িয়ে দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। সরকার সমর্থক মব সন্ত্রাসীরা যখন দলটির কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিচ্ছিল, তখন সরকারের পুলিশ বাহিনী মাত্র 10 হাত দূরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল। দর্শক কল্পনা করতে পারেন সেই দৃশ্য। রোম যখন পুড়ছিল, নীরু তখন বাঁশি বাজাচ্ছিল। কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে সভা সেমিনারে, কখনো আদালতে খোদ বিচারকের সামনে সাংবাদিকদের উপর, কখনো বা রাজনৈতিক দলের অফিসে পুলিশের সামনে তাণ্ডব চালাচ্ছে ইউনুসের মব বাহিনী। সেই বাহিনীর উপর চড়াও হতে গেলে দোষ দেয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর। শেষ পর্যন্ত শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলের কবরের লাশও রক্ষা পেল না। অধ্যাপকের উদ্দেশ্যে এখন এই প্রশ্ন করা কি খুব অমূলক হবে? মহাশয়, এভাবে আর কতদিন? বাংলাদেশকে কি অশান্তির পূর্ণ নরক না বানানো পর্যন্ত তিনি মসনদ ছাড়বেন না? তাহলে ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ের পর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বেশ দম্ভ ভরে বলেছিলেন তিনি ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলেন। শেখ হাসিনাকে দেখে তার মায়ের কথা মনে হয়। বক্তব্য শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুও বলেছিলেন। 2024 সালের 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর এগুলো এখন ইতিহাস হয়ে গেছে। এরপর থেকে নূরের দল খুঁজতে থাকে ফ্যাসিস্টের দোসরকে। বিশেষ করে গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎই নূরের দল জাতীয় পার্টির পেছনে উঠে পড়ে লাগে।
একবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছিল, অভিযোগ জাতীয় পার্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসর ছিল। সবশেষ আগস্টের শেষে এসে নূরের দল আবারও জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী বেদম লাঠিপেটা করে। এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়। পরদিন আবারও জাতীয় পার্টির অফিসে তারা হামলা করে। তারপর থেকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করে আসছে। 5 সেপ্টেম্বর আবারও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে শুধু ভাঙচুরে চালায়নি, এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। অধ্যাপক ইউনূসের সমর্থক বলে পরিচিত এই মব বাহিনী যখন তাণ্ডব চালাচ্ছিল, তখন মাত্র 10 হাত দূরত্বে পুলিশ বাঁশিতে ফু দিয়ে যাচ্ছিল। নির্বিঘ্নে আগুন দেওয়ার পর পুলিশকে দেখা যায় ফায়ার সার্ভিসের ভূমিকা নিতে। পুলিশ জল কামান নিয়ে হাজির হয়। মব সন্ত্রাসীদের উদ্দেশ্যে জল না ছিটিয়ে আগুনে জ্বলতে থাকা একটি মোটরসাইকেল আর জাতীয় পার্টির অফিস নেভানোর কাজ করে জল কামানটি। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা তখন বলছিলেন, এটি একটি বিরল দৃশ্য। মব সন্ত্রাস করে আগুনে জ্বালিয়ে দেওয়ার পর পুলিশ এসে আগুন নেভাচ্ছে, অথচ তার থেকে চোখের দূরত্বে মব সন্ত্রাসীরা তখন আনন্দে নৃত্য করছিল। অবশ্য আগুন নেভানোর পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। দায়িত্বের প্রতি তারা যে অবিচল সে উদাহরণ রেখেছেন। রাতের এই মব সন্ত্রাসের চেয়ে দিনের মব সন্ত্রাস আরো ভয়াবহ ছিল, যেটি ছড়িয়ে গেছে সব মাত্রা। মব সন্ত্রাসীরা যারা নিজেদের তৌহিদি জনতা বলে পরিচয় দেয়, যারা গত বছরে বহু মাজার পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, যাদের তাণ্ডবে অধ্যাপক ইউনূসের দপ্তর শুধু বিবৃতি দেয়া ছাড়া কিছুই করেনি, তারা এবার জুমার নামাজের পর কবর থেকে মৃতদেহ তুলে সেটি জ্বালিয়ে দিয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের আমলে মব সন্ত্রাস কবরেও পৌঁছে গেছে। ডক্টর ইউনূসের দপ্তর নিন্দা জানিয়ে কোনো বিবৃতি দেয়নি। রাজবাড়ী গোয়ালন্দে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সেই গদবাঁধা কথা নিন্দা জানিয়েছে সরকার। সরকারের ভাষায় এটি অমানবিক ও ঘৃণ্য কাজ বটে। তাই সরকার আগে কয়েকশোবার যেমন বলেছে, তেমনি আবারও বলছে, এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। দর্শক, অধ্যাপক ইউনূসের এই ধরনের বিবৃতি আর তার সরকারের কর্মকাণ্ডের উপর মানুষের কি ধরনের অনাস্থা জন্মেছে তা জানা ও বোঝার জন্য চলুন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজটি একটু দেখে আসি। বিবৃতিটি পোস্ট করার পর 1 ঘন্টায় 5,500 রিয়াকশন পড়ে, যার মধ্যে 3,500ই হা হা রিয়াকশন। 480টি কমেন্ট আমরা বিশ্লেষণ করে দেখেছি, যার 80% অধ্যাপক ইউনূসের আমলে মব সন্ত্রাসের জন্য সরকারকে দায়ী করেছে। এই নিন্দা জানানো যে সরকারের শিশু সুলভ আচরণ, সেটিও অনেককে তুলে ধরেছেন। একজন লিখেছেন, হ্যাঁ, লিজেন্ডারি শক্ত প্রতিবাদ কৌশল আবারও। প্রতিবার মব সন্ত্রাস হবে, তাতে কিছু শক্ত শব্দ যোগ করে নিন্দা জানাবে, কিন্তু অ্যাকশনের বেলায় জিরো। একজন লিখেছেন, এ কোন দেশে বসবাস করছি আমরা। আর একজনের মন্তব্য, দেশ পাইল এক নিন্দা জানানো সরকার। কেউ কেউ বিবিসিকে জোকস বলেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, অনেক দিন পরে মজার জোকস শুনলাম। তারপরে আরেকজনের কমেন্ট, নাটক বাস পাপেট সরকার। একজন লিখেছেন, বাংলা সিনেমার মতো হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। সিনেমায় মারামারি শেষে পুলিশ চায়, আর এই সরকার ঘটনার শেষে বিবৃতি দেয়। অন্তর্বর্তী সরকার আমলে আরো ভয়াবহতার আশঙ্কা করেছেন অনেকেই। তেমন সংখ্যায় একজন লিখেছেন, শেষ পর্যন্ত তারা আর কার কার লাশ পোড়ায় দেখার অপেক্ষায় থাকলাম। মানুষ কতটা হতাশ তার জন্য একটি মন্তব্য তুলে ধরেছি। লিখেছেন, আমি আর আপনার পক্ষে নাই। আমি খুব আশা রাখছিলাম, আমি ভাবছিলাম এদেশের সকল মানুষ, সকল মতের মানুষ গত 50 বছরের থেকে এবার ভালো থাকবে। আমি অবাক, এই বাংলাদেশে কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানোর ঘটনা আমার এক মঞ্জুর আলম পান্নার জামিন শুনানি ছিল আদালতে। সেখানে বিচারকের সামনে আইনজীবীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। গত 1 বছরে দেশের বিচার ব্যবস্থার সংস্কার হচ্ছে বলে যত গলা ফাটিয়েছে সরকার, তার চেয়ে বেশি হয়েছে আদালত পাড়ায় মব সন্ত্রাস। দর্শক, এখন আর দেশের কোনো জায়গা কি বাকি আছে যেখানে মব সন্ত্রাসের আক্রমণ হয়নি? পৌঁছতে পৌঁছতে কবরেও পৌঁছে গেছে যে সহিংসতা আর হানাহানির বীজ গত 1 বছরে অধ্যাপক ইউনূস ও তার সরকার রোপণ করেছে। তার রেশ বাংলাদেশকে কত বছর টানতে হবে তা হয়তো ঈশ্বরই জানেন। সরকারের বিবৃতির পোস্টে একজন মন্তব্য করে লিখেছেন, কবর থেকে লাশ তুলে ফেলার ব্যাপারটা খুবই অ্যালার্মিং। আমাদের রাষ্ট্র
ক্রমাগতভাবে ধর্মীয় বিবাদ ম্যানেজ করতে ব্যর্থ হচ্ছে। এই ঘটনা রাষ্ট্রীয় ব্যর্থতার উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু অধ্যাপক ইউনূস ও তার সরকার ব্যর্থতা মানতে নারাজ। তার দপ্তর গত 1 বছরে যেমন হাজারো বার আশ্বস্ত করেছে, তেমনি আরো একবার আশ্বস্ত করেছেন 5ই সেপ্টেম্বর। বলেছেন জনগণকে আশ্বস্ত করছে যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। যার প্রতিক্রিয়া একজন লিখেছেন, বিবৃতিতান্ত্রিক ইন্টারিম সরকার। আরেকজন মন্তব্য করেছেন, না আর আইন দেখানো লাগবে না, পুরো দেশটা অরাজকতায় ভরপুর। আপনি কি করছেন তা আগে আপনি উপলব্ধি করুন। আইনের শাসন কেমন হলে মানুষ এমন কাজ করতে পারে? ঠিকমতো 2 দিন কাজ করলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব। হয় পরিস্থিতি কন্ট্রোল করুন, না হয় সসম্মানে দায়িত্ব ছাড়ুন। আমাদের ভাগ্য আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকেই যাব। বাংলাদেশ পুরোপুরি রসাতলে না যাওয়া পর্যন্ত অধ্যাপক ইউনূস কি থামবেন? যদি না থামেন তাহলে বিবৃতিতান্ত্রিক ইন্টারিম সরকারের আরো অনেক বিবৃতি হয়তো করতে হবে। দর্শক, আপনারাও আরো মন্তব্য লেখার সুযোগ পাবেন। এখন এ পর্যন্ত সবাই